আমরা ৫ যা যেহেতু একসাথে থাকি, তাই সবকিছুই আমরা ভাগ করে খাই। এতে করে কম থাক বা বেশি থাক সকলেই সমান পেয়ে থাকি। আসসালামু আলাইকুম। আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের গ্রামের বাড়ি থেকে যে 2টা কাঁঠাল নিয়ে আসছিল, সেখান থেকে একটা কাঁঠাল পেকে গেছে, তাই কাঁঠালটা ভেঙে নিচ্ছি। এই গাছের কাঁঠালগুলো এমনিতেই অনেক মজার, তার উপরে কাঁঠালের সিজন শেষ সময় হওয়াতে এটার স্বাদ আরও দ্বিগুণ লাগছিল। আমরা 5 যা যেহেতু একসাথে থাকি, তাই সবকিছুই আমরা ভাগ করে খাই। এতে করে কম থাক বা বেশি থাক সকলেই সমান পেয়ে থাকি। আর সবাই মিলে কোনো কিছু খেলে অল্প হোক তাতেও তৃপ্তি আসে। 22 জন সদস্য নিয়ে আমাদের এই যৌথ পরিবার। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আমি এমন অনেক পরিবার দেখেছি যাদের পরিবারে 3-4 জন সদস্য, কিন্তু ছেলে একটা খাবে তো মেয়ে অন্য কিছু। হাজব্যান্ডের জন্য একরকম তো নিজের জন্য কিছু করার মন মানসিকতাই থাকে না। আর এই সব কিছুর চিন্তা করতে হয় একজনকে, আর তিনি হলেন গৃহিণী। আমাদের এমন কোনো সমস্যা নেই। একজনের ভালো না লাগলে অন্যজন করি, তো অন্যজনের ভালো না লাগলে আরেকজন। আবার কোনো কিছু বেশি তৈরি করলে সবাই মিলেই করে থাকি। কাঁঠাল ভাঙতে ভাঙতে কাঁঠালের বীজ দিয়ে একটা রেসিপি করতে ইচ্ছে হলো, আর তাই কাঁঠাল বীজের খোসা ছাড়িয়ে 5-6 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিলাম, যাতে করে উপরের লাল আবরণটা উঠে যায়। এরপর আমি চলে এলাম ছাদে, আর ছাদ থেকে তেলাকুচ শাক তুলবো। অনেকটা হার্ট শেপের মতো দেখতে, এটার নামই তেলাকুচ। অনেকেই চিনে থাকবেন, যারা চিনেন না তাদের জন্য একটু দেখিয়ে দিলাম। আমাদের ছাদে এটা এমনি এমনি অনেক হয়ে থাকে। আমরা মাঝে মাঝেই নিয়ে খেয়ে থাকি, কখনো ভর্তা, তো কখনো শাক, আবার কখনো মাছ দিয়ে ঝোল তরকারি করি। এটা যেখানে সেখানে হলেও এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। ফোড়া বা ব্রণ হলে তেলাকুচ পাতার রস করে ওই জায়গায় দিয়ে দিলে অনেক উপকার পাওয়া যায়। এছাড়াও ডায়াবেটিস, জন্ডিস, হাই ব্লাড প্রেশার, আমাশয় হলে নিয়মিত তেলাকুচ পাতা বা লতা কাঁচা অথবা রান্না যেভাবেই খান না কেন অনেক উপকার পেয়ে থাকবেন। ছাদে কিছু পরিমাণ বালি ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম, এটাই এখন নিয়ে যাব। আর তার সাথে ধুন্দুল গাছগুলি ঘুরে ঘুরে দেখে নিলাম। ধুন্দুল গাছে ফুল, সাথে ছোট ছোট কিছু ধুন্দুলও দেখা যাচ্ছে। আশা করা যায় 1-8 সপ্তাহ পর নিয়ে খাওয়া যাবে। তেলাকুচ শাক নিয়ে চলে এলাম নিচে। এবারে রান্না করার পালা, আর তাই শাক কেটে ধুয়ে নিয়েছি, সাথে আলু, পেঁয়াজ, কাঁচামরিচও কেটে নিয়েছি। এটা রান্না করা খুবই সহজ। আমি জানি আমার আপুরা অনেক ভালো রান্না করে, তাদের শেখানোর কিছুই নাই, শুধু আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। আর তাই প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেল একটু গরম হলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে মশলা যাতে পুড়ে না যায়, তাই জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলা থেকে তেল ছেড়ে দিলে আলুর সাথে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। আলু 80% সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব লবণ দিয়ে মাখিয়ে রাখা শিং মাছ। আজকে আমি শিং মাছ দিয়ে তেলাকুচ শাকের ঝোল রান্না করছি। মাছ অল্প সময় কষিয়ে দিয়ে দেব শাক। শাক নরম হতে হতে মাছগুলি তুলে নেব, নয়তো ভেঙে যাবে। মাছ তোলার দৃশ্যটা আমার স্কিপ হয়ে গেছে। মাছ তোলা হয়ে গেলে আলু আর শাক ভালোভাবে কষিয়ে নেব।
কিছু সময় কষানো হয়ে গেলে দিয়ে দেব ফুটিয়ে রাখা পানি। এখানে নর্মাল পানিও দেয়া যাবে। ঝোলে বলক চলে আসলে দিয়ে দেব উঠিয়ে রাখা মাছ। এবারে কিছুক্ষণ জাল করে ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলা বন্ধ করে দিলেই আমার আজকের তেলাকুচ শাক দিয়ে শিং মাছের ঝোল কমপ্লিট। এখন পরিবেশনের পালা। দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে চলে এলাম বিকেলে। ছাদে যে বালি ধুয়ে শুকাতে দিয়েছিলাম ওইটা দিয়ে এখন বাদাম ভেজে নেব। আর বালি দিয়ে বাদাম ভাজলে ওইটার স্বাদই অন্যরকম। বালি দিয়ে বাদাম ভাজাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। মা সবসময়ই বালি দিয়ে বাদাম পুরিন্দা ভাজতো। ছোটবেলায় তো খুবই মজা করে খেতাম। কালের চক্রে সবই পাল্টে যাচ্ছে, তাই একটু পুরনো পদ্ধতি অবলম্বন করলাম। এখনও যারা বালি দিয়ে বাদাম ভাজেন চাইলে তারা কমেন্ট করে জানাতে পারেন। বাদাম ভেজে ঠান্ডা করতে দিয়ে কাঁঠাল বীজ ঘষার কাজে লেগে গেলাম। শিলপাটায় অল্প করে নিয়ে ঘষলেই উঠে যাবে কাঁঠাল বীজের লাল অংশ। আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই বেশি সময় ভিজিয়ে রাখতে পারিনি। যাদের হাতে সময় আছে তারা চাইলে সারা রাতে ভিজিয়ে রাখতে পারেন, এতে করে পুরো লাল অংশ উঠে সাদা হয়ে যাবে। যাই হোক, অল্প কিছু থাকলে আমার সমস্যা নেই, তাই যতটুকু উঠেছে তাতেই যথেষ্ট। ঘষাঘষি শেষ করে কাঁঠাল বীজ সিদ্ধ করতে বসিয়ে বাদামের খোসা ছাড়াতে চলে এলাম। খোসা ছাড়াতে ছাড়াতে কাঁঠাল বীজও সিদ্ধ হয়ে গেছে, তাই এগুলোকে দুধ দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ঘি, আর তাতে দিয়ে দেব এলাচের ভিতরের বীজ। চাইলে এলাচ গুঁড়ো করেও দেওয়া যাবে। ঘি ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা কাঁঠাল বীজ। এরপর দিয়ে দেব চিনি। এই অবস্থায় অনবরত নাড়তে হবে, নয়তো নিচে ধরে যাবে। তাছাড়া এটা ভীষণভাবে ছিটকে আসে, তাই নাড়ার উপরেই রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি চুলা থেকে নামিয়ে এই কাজটা করে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে ভেজে রাখা বাদাম দিয়ে দিব। এবারে অনবরত নাড়তে হবে যতক্ষণ না এর ভেতরে থাকা সমস্ত পানি শুকিয়ে প্যান থেকে উঠে না আসে। গরম অবস্থায় একটা ট্রেতে ঘি মাখিয়ে ঢেলে নিতে হবে কাঁঠাল বীজের এই মিশ্রণটি। এবার সুন্দর মতো সেট করে আমি হালকা করে দাগ কেটে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। এতে করে এটার স্বাদ এবং সৌন্দর্য দুটোই বাড়িয়ে দেবে। এবারে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দাগ অনুযায়ী কেটে নিয়ে পরিবেশন করে নিলেই তৈরি আমার এই আজকের কাঁঠাল বীজের বরফি। এটা হচ্ছে সন্ধ্যার পরের দৃশ্য। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার অর্ডার দিয়েছিল আরও 3 দিন আগে। বলেছিল একদিন পরই পেয়ে যাব, কিন্তু 3 দিন পর আসছে। আর তাই আমের এই অবস্থা। যাই হোক, সব আম নষ্ট হয়নি, বেশি ভালো ছিল। অল্প কিছু আম চাপা পড়ে নষ্ট হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঘন্টা থাকলো, এই 2 ঘন্টা পরে কারেন্ট যাই। হ্যাঁ খাও, কয়টা খাইবা তুমি? খাও মিয়া।